জনা মজুমদারের লেখা গল্প মেঘ ভাঙা রোদ। শনিবার স্কুল ছুটির পর চড়া রোদে প্রায় ছুটতে ছুটতে লতা তখন স্টেশনে এসে পৌঁছল। ট্রেন ছাড়তে তখন মাত্র মিনিট 3 বাকি। বরাত জোরে বসার একটা জায়গাও পেয়ে গেল। রোদের তেজে লতার মুখ যতই লালচে দেখাক, হালকা একটা খুশির আমেজ ছুঁয়ে যাচ্ছে তাকে। সারা সপ্তাহের শেষে ঘরে ফেরার আনন্দ। আধো আধো গলায় কথা বলতে বলতে ছুটে আসবে মৌ। মা মিশ্রির শরবত বানিয়ে রাখবে। করমচা গাছে কাঠবিড়ালিটা থমকে দাঁড়িয়ে পড়বে। এই উষ্ণতাটুকুর কথা ভেবেই লতা কাটিয়ে দেয় সোম থেকে শনি। অবশ্য এখানে একে স্নেহের উত্তাপ নেই। এই তো আসার সময় বিনু মাসি ডাকছিল চা রুটি খেয়ে যাওয়ার জন্য। লতার সময় কোথায়? তবে বিনু মাসির বাড়িতে জায়গা না পেলে কেমন করে যে তালদি থেকে ডানকুনিতে চাকরি করতে আসতো লতা। প্রথম দিকে তো যাতায়াত করতে করতে অসুস্থই হয়ে পড়েছিল। অবস্থা দেখে মাসিই দিয়েছিল থাকার প্রস্তাবটা। স্কুলের সামনে মাসির চায়ের দোকান, সঙ্গে লাগোয়া 2টি ঘর, টালির ছাদ। কয়েক বছর আগে মাসির একমাত্র মেয়েটা শ্বশুরবাড়িতে পুড়ে মরেছে। ট্রেন ছাড়তেই হাওয়ায় জুড়িয়ে যায় শরীর। পাশের বাচ্চা কোলে বউটি স্বামীকে কি যেন বলল। স্বামী ব্যাগ খুলে জলের বোতল এগিয়ে দিয়ে ঘুমন্ত বাচ্চাটিকে কোলে নিল। সুখী ছবিটার দিকে তাকিয়ে লতার মনে পড়ল, মেয়ে হয়েছে বলে প্রণব কখনো মৌকে কোলে নিত না। কি তাচ্ছিল্য আর অপমানের মধ্যে কেটেছিল সেই দিনগুলো। থাক, এখন ভাবতে ভালো লাগে না সেসব কথা। কিন্তু না ভাবলেও তো অতীত তো পিছু ছাড়ে না। টিফিন নিয়ে দিদিদের কমন রুমে ঢোকার সময় কানে আসে, লতার সাজের ঘটা দেখেছিস? আর একজন বলে, হয়তো সিনেমা টিনেমা যাবে। ও তো আর আমাদের মতো গোয়ালে বাঁধা গরু নয়। এসব ভুল বেধানো কথাই অভ্যাস হয়ে গেছে লতার। যেন স্বামীর ঘর করে না বলে লতার জীবন থেকে সমস্ত রং মুছে ফেলতে হবে। প্রথম দিকে এদের কৌতূহলী প্রশ্নে বিপর্যস্ত হয়ে গেছিল লতা। এত লেখাপড়া শিখেও এরা যে কোন যুগে পড়ে আছে ভেবে পায়নি সে। হু হু করে ট্রেন ছুটছে। পুকুর ভরা শালুক ফুল, ধান ক্ষেত, কলা গাছের শাড়ি দেখা দিয়েই হারিয়ে যাচ্ছে। ট্রেনে বেশ লাগে ছবির পর ছবি বদলের খেলা দেখতে। এই তো সেদিন দিদির সঙ্গে স্কুলে যেত লতা। কত গল্প, অকারণেই খিলখিল করে হাসি, কুলের ভাগ নিয়ে ঝগড়া। হঠাৎ হারিয়ে গেল ছবিটা। দুদিনের জ্বরে চিরকালের মতো থেমে গেল দিদি। একা একা আলের পথ ধরে যাওয়ার সময় মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তো লতা। অবিকল দিদির গলার আওয়াজ পেত সনসনে হাওয়ায়। সেই ভীষণ ফাঁকা মন কেমন করা দিনগুলোই বাবার কাছে মাঝে মাঝে আসতো বসন্তদা। গাঁয়ের চেনা মানুষ নয়, নতুন চাকরি নিয়ে পড়াতে এসেছিল বাবাদের জুনিয়র হাই স্কুলে। ঝিমিয়ে পড়া বাড়িটাকে হাসি গল্পে মাতিয়ে দিয়ে যেত। লতার নাম শুনে মজা করে বাবাকে বলেছিল, রমেশদা, ওর নাম লতা রেখেছেন কেন? মানুষের কি লতিয়ে চলা ভালো? মানুষ হবে শাল সেগুনের মতো রিজু। মা বলেছিলেন, না না বাপু, মেয়েদের একটু লতিয়ে চলাই ভালো। বসন্তদা লতার দিকে চেয়ে একটু হেসে বলেছিল, দেখো ছাগলে না মুড়িয়ে খায়। কবে থেকে যে বাবার কথায় লতাকে পড়াতে শুরু করলো বসন্তদা। লতা তখন ক্লাস 10। আশ্চর্য সুন্দর আবৃত্তি করত বসন্তদা। ভরাট গলার মাদকতায় নেশা ধরত। প্রতিটি লাইনের মানে বুঝিয়ে দিত। শুনতে শুনতে লতা যেন এক অন্য জগতে পৌঁছে যেত। লতার এই ঘোর লাগাটুকু মার নজর এড়ায়নি। বাবাকে বলতেন, কি দরকার এত ছোকরা মাস্টার রাখার? বাবা বলতেন, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। বসন্তের মতো এ তল্লাটা কেউ পড়াতে পারে না। এই তো প্রাইভেটে এমএ দিচ্ছে, ও কি আর আমাদের অসপাড়া গায়ে পড়ে থাকবে? কবে এমএ পাশ করে কলকাতায় চাকরি নিয়ে চলে গেছে বসন্তদা। লতা তখন শ্বশুরবাড়িতে। তবু আজও এই অসপাড়া গায়ে কেন যে আসে বসন্তদা? সে কি শুধু অঙ্কুর ক্লাবের জন্য? বসন্তের পরানেই মশগুল লতা মার বিরক্তির খুটখাট আওয়াজ শুনতে পেত না। শেষটায় বিরক্ত গলায় মা বলতেন, কত রাত হয়েছে, খেয়াল আছে কারোর? অপ্রস্তুত মুখে উঠে দাঁড়াতো বসন্তদা। লতা দরজা অবধি এগিয়ে দিতে দিতে নিচু গলায় শুধুত, কাল আসছেন তো? কিছুই মার নজর এড়ায়নি। লতা তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। কি অসম্ভব দ্রুততায় মা লতার বিয়ে ঠিক করে ফেললেন। প্রতিহিংসা নেওয়ার মতো করে বসন্ত সামনে ঠক করে 2টো নাড়ু রেখে বললেন, ছাত্রীর যে বিয়ে ঠিক হয়ে গেল, একটু মিষ্টিমুখ করো।
মানে? অবাক গলায় তাকিয়েছিল বসন্ত। বাহ, মেয়ে সমর্থ হয়েছে, বিয়ে দিতে হবে না? আমার দিদির মেয়ের বিয়েতে লতাকে দেখেই পছন্দ হয়েছে ওদের। এইমাত্র দিদি খবর পাঠালো। আমাদের পাল্টি ঘর, চক্রবর্তী বামুন, ছেলে পুলিশে চাকরি করে, আসবে একদিন পাকা কথা বলতে। লতা উচ্চ মাধ্যমিকটাও দেবে না? সে দেখা যাক, ওরা চাইলে দেবে। কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গিয়েছিল বসন্ত। সেদিকে চেয়ে মা বলেছিলেন, বসন্ত কর্মকারের গুমর এতদিনে ভাঙল, বামন হয়ে চাঁদে হাত। এজন্য বলে নিচু জাতকে বেশি লাই দিতে নেই। বাবা বলেছিলেন, বোধহয় ভুল করলে। বড় মাসে বললেন, তোমার কি মাথাটাই গেছে রমেশ? লতার কান্নাকাটি, বাবার আপত্তি খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে মা আর মাসি বিয়ের আয়োজনে ব্যস্ত হলেন। বসন্ত আর কোনো দিন আসেনি লতাদের বাড়িতে। শুধু একদিন তৃপ্তিকে দিয়ে ডেকে পাঠিয়েছিল লতাকে। সেই মেঘলা দুপুরে বসন্তকে কেমন এলোমেলো লাগছিল। ওর গভীর চোখ দুটো লতার চোখে কি যেন খুঁজছিল। শক্ত করে ওর হাত ধরে বলেছিল, ভয় পেও না, বেরিয়ে এসো। ওই বয়সে গরাদ ভেঙে বেরোবার সাহস লতার হয়নি। ভীরু পাখির মতো সে কাঁপছিল। কান্না ভেজা গলায় বলেছিল, আমার যে অত সাহস নেই বসন্তদা। বসন্ত অদ্ভুত গলায় বলেছিল, তবে থাক, তুমি না চাইলে জোর করব না। ওর চলে যাওয়ার দিকে উদ্ভ্রান্ত হয়ে চেয়েছিল লতা। এত ফাঁকা আর কখনো লাগেনি। বিয়ে হলো আর 10টা বিয়ে যেমন হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই বেরিয়ে এলো প্রণবের নির্লজ্জ লোভ আর নীচতা। খাটে একটু আওয়াজ হলে চেঁচাতো, সস্তা দামের মাল দিয়ে মেয়ে পার করেছে, শালা শ্বশুর না ভিখারি। মা বলতেন, ভিখারি তো, তোর তো দেখে বুঝতে পারছিস না। আর মেয়ের গয়নার কি ছিঁড়ি, আমরা যেচে পছন্দ করেছি বলে এমন ঠকালো। প্রণব বলে, ওসব চলবে না, মেয়ের বাপ হয়েছে, দেবে না মানে? কোনো কথা বললে গায়ে হাত দিতেও দ্বিধা করতো না। এর মধ্যে মৌ এলো। মেয়ে হয়েছে বলে ওদের রাগের অন্ত নেই। রাতে বাচ্চা কাঁদলে প্রণব বিরক্ত হয়ে বলতো, মরতেও পারে না। লতা সাড়া দিচ্ছে না দেখে আর এক পা এগিয়ে বলতো, ওই তো কেলো ভূত, মনে হয় আফ্রিকা থেকে মেয়ে গড়িয়ে এনেছে। লতা শান্ত গলায় বলেছিল, যদিও গায়ের রঙে কিছু এসে যায় না, কিন্তু বাবার রং কি মেয়ে পেতে পারে না? কি, আমাকে কালো কুচ্ছিত বললে? ওই কালটির সঙ্গে আমার তুলনা? মেরেই ফেলবস দুটোকে। প্রণবের মার মুখে চেহারা দেখে ভয় পেয়েছিল লতা। মৌকে জড়িয়ে ধরে বলেছিল, খবরদার, আমার মেয়েকে ছোঁবে না তুমি। প্রণব ওর হাত মুচড়ে দিয়ে বলেছিল, চোপা করিস না, কিসের এত দেমাক? মুখে রক্ত তুলে খাওয়াচ্ছে, দাসী বাঁধির মতো থাকবি। শেষ অবধি প্রণবের সাথে থাকতে পারেনি লতা। এই রুচিহীনতার সঙ্গে মানিয়ে নিতে পারেনি সে। চলে আসার পরের দিন প্রণব পাড়া ফাটিয়ে চিৎকার করে গেল, এমন অবাধ্য বউকে চাপকিয়ে চামড়া তুলে দেওয়া উচিত। মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, এখনও সময় আছে, ফিরে যা মুখপুরি, আমার বালাজোড়া নিয়ে যা। মেয়ে মানুষের স্বামীর ঘর ছাড়া আছে কি? লতা নিচু গলায় বলেছিল, পুরো পৃথিবীটাই আছে। লতা ফেরেনি, ফেরার ইচ্ছেটাই তার হয়নি। এ পাড়া ও পাড়া ঘুরে কয়েকটা টিউশনে জোগাড় করলো। কাগজের বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করতে শুরু করলো। 2-4টে ইন্টারভিউ দিল। এর মধ্যেই ডানকুনির একটা প্রাইভেট স্কুলে পিওনের চাকরিটা পেয়ে গেল সে। বাবা বললেন, করতে হবে না এই চাকরি, বরং প্রাইভেটে হায়ার সেকেন্ডারিটা দে, আমি ব্যবস্থা করছি। লতা বলল, সে পরে হবে, এখন তো জয়েন করি। কারো কথা না শুনে নিজের জেদে চাকরিতে ঢুকে গেল সে। সারাদিন স্কুলের নানা কাজে ব্যস্ত থাকে। প্রথম দিকে যাতায়াতে একটু বিপর্যস্ত হতো। বিনু মাসির বাড়িতে থাকতে শুরু করার পর সে সমস্যাও গেছে। ট্রেন শিয়ালদহে ঢুকছে। বিগ শপারটা হাতে নিয়ে প্ল্যাটফর্মের ভিড় ঠেলে পায়ে পায়ে এগোয় লতা। এই কয়েক মাসে যাতায়াতে বেশ পোক্ত হয়ে উঠেছে সে। সাউথ সেকশনে পৌঁছে ক্যানিং লোকালের জন্য আরও আধ ঘন্টা অপেক্ষা। এই সময়টা আয়েশ করে একটু চা খায় লতা। ব্যস্ত মানুষের চলাচল দেখতে দেখতে মনে হয় সে যেন এই বিরাট জীবন প্রবাহের একটা অংশ। তাল দিতে নেমেও অনেকখানি হাঁটা পথ। রোদের তেজ কমে সন্ধ্যা নামছে, হাওয়ায় বুনো ফুলের গন্ধ। এ সময় মাঝে মাঝে বসন্তদার কথা মনে পড়ে। ওই মানুষটাই তার চিন্তাভাবনার জগৎটাকে কেমন যেন বদলে দিয়েছিল।
একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতে শিখিয়েছিল। শুনেছে তো এখনো মাঝে মাঝে এখানে আসে। হাজার কাজে লতাকে হয়তো ভুলেই গেছে। বাড়ি ফিরতেই একরাশ ভালো লাগা ঘিরে ধরল লতাকে। মৌ এসে জড়িয়ে ধরল। লতা হাসল। ওরে সোনা, আগে কাপড়টা বদলাই, হাত মুখ ধুই, তারপর কোলে নিচ্ছি তোমায়। ছোট বোন রীতা একগাল হেসে বলল, দেখ ছোটদি, ও কেমন আবৃত্তি করতে শিখেছে। কচি গলায় মৌ বলে, আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি। ভালো লাগায় ভরে যায় লতার মনটা। আদরে আদরে ভরিয়ে দেয় মৌকে। ওর জন্য চোখ পিটপিট করা পুতুল আর ছবির বই কিনে এনেছে লতা। মার জন্য শাড়ি আর বাবার জন্য ওষুধ। দাদা আর রীতার জন্য রুমাল আর পার্স। বাবা করুণ গলায় বলেন, শেষ অবধি তুই ছেলের কাজ করছিস। বাবা 6 মাস পরে রিটায়ার করবেন। দাদা এখনও চাকরি পায়নি, তেমন উদ্যোগও নেই, সারাদিন বাইরে ঘুরে বেড়ায়। মা বললেন, কাল প্রণব এসেছিল রে, তোকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিতে চাইছে। ঘরের বউ ডানকুনিতে থেকে চাকরি করলে ওদের যে মান যায়। বলেছে চাইলে তুই শ্বশুরবাড়িতে থেকে চাকরি করতে পারিস। না, ফিরবো না, ও বাড়িতে ফেরার প্রশ্ন ওঠে না। এতদিন টিকি দেখিনি, এখন আমার চাকরির লোভে ঘুরঘুর করছে। বাবা, বিনয় কাকু তো কোর্টে কাজ করেন, ওনার সাথে ডিভোর্সের ব্যাপারে একটু কথা বলো। শুধু শুধু এই মরা সম্পর্কে জেদ টেনে লাভ নেই। আমিও তাই ভাবছি, তোর জীবনে একটা অশান্তি পাকিয়ে রাখবে। যেখানে মনের মিল হলো না, সে সম্পর্ক না থাকাই ভালো। মা বিরক্ত হয়ে বললেন, বাপ হয়ে সবসময় উল্টো বুদ্ধি দাও মেয়েকে। এতদিন পরেও যখন সে ডাকছে। লতা ঠান্ডা গলায় বলে, আমার জন্য সারা জীবন তো অনেক ভেবেছ মা, আর নাই বা ভাবলে। বাবা বললেন, সত্যি আমাদের জন্যই তোর জীবনটা এরকম হয়ে গেল। লতাও ভাবে, সত্যি তার জীবনটাই শুধু অন্যরকম হয়ে গেল। দাদা চলে নিজের মতো। রীতাও সারাদিন নাটক নিয়ে ব্যস্ত। অঙ্কুর ক্লাবের অ্যানুয়াল ফাংশন। মৌ ঘুরছে মাসির সঙ্গে। সেও নাকি একটা কবিতা বলবে। রাতে শুয়ে রীতা বলে, জানিস দিদি, বসন্তদা মৌয়ের কবিতা শুনে বলছিল ওর মাও খুব ভালো আবৃত্তি করত। তোর কথা আর ভুলতে পারে না। প্রথম ছাত্রী বলে কথা। বাজে বকিস না, কখনো তো এমুখো হয়ই না। সময় পায় না। রবিবার মাত্র ঘন্টার জন্য আসে, সব রবিবার আসতেও পারে না। কলকাতাতেও অনেক কাজে জড়িয়ে আছে। হবে, কাজের মানুষ। ম্লানভাবে হাসে লতা। বলে, খুব হইচই করে নাটক করছিস না রে? অনেক চরিত্র বুঝি? হ্যাঁ, মেয়ে আছে তো 5 জন, ছেলে 12-14 জন, বেশিরভাগ আমাদের কলেজের। একদিন রিহার্সাল দেখতে যাবি? সে দেখা যাবে, ঘুমো এখন। পাশ ফিরে শোয় লতা। গলার কাছে অভিমান দলা পাকায়। লতা বিয়ের পর যখন মাঝে মাঝে বাপের বাড়ি আসতো, রাস্তায় দেখা হলে বসন্তদা কেমন মুখ ঘুরিয়ে নিত, যেন চেনেই না লতাকে, যেন অন্য জায়গায় বিয়ে করে খুব সুখে আছে লতা। লতা শ্বশুরবাড়ি ছেড়ে পাকাপাকি চলে আসার পর বসন্তদার সঙ্গে 2 দিন দেখা হয়েছে পথে। দুবারই সঙ্গে এক দঙ্গল ছেলে। স্পষ্টভাবে চেয়েছে লতার দিকে। সে তাকানোয় এখনও লতার বুক কাঁপে। শেষবার দল ছেড়ে এগিয়ে এসে চিন্তিত গলায় শুধিয়েছিল, কেমন আছো লতা? উত্তর দিতে গিয়ে তোলপাড় করে উঠেছিল লতার মনটা। বসন্তদা কি জানে না কেমন ঝড়ের মধ্যে দিন কাটছে তার? শুধু জোর করে দেওয়া একটা বিয়েই সত্যি হয়ে রইল তার জীবনে। সে না হয় ভীরু ছিল, ছোট ছিল। বসন্তদাও তো পারত সব ভেঙে চুরে লতাকে কাছে টেনে নিতে। ভালো আছি, কোনো মতে শব্দ দুটো বলেই জোরে জোরে হাঁটতে শুরু করেছিল লতা। দরকার নেই, কাউকে দরকার নেই তার। এতদিনে কি অন্য কেউ আসেনি বসন্তদার জীবনে? সুন্দরী, ঝকঝকে, মানানসই কেউ? বেশ ভোরে উঠে ট্রেন ধরতে হয়। 6টা 5-এর লোকালটা ধরতে পারলে শিয়ালদহ থেকে 7টা 45-এর ডানকুনি লোকালটা পেয়ে যাবে। ঠিক সময়ে পৌঁছে যাবে স্কুলে। সবে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছে। হঠাৎ চেনা, ভীষণ চেনা একটা ডাক শুনে ফিরে চাইল লতা। ভোরের নরম আলোয় বসন্তদাকে কি ভালো যে দেখাচ্ছে। একটা আকাশি পাঞ্জাবি, কাঁধে ঝোলানো শান্তিনিকেতনী ব্যাগ, ঠিক যেন সেই আগের বসন্তদা। অবাক লতাকে আরও অবাক করে দিয়ে বলল, তোমার সঙ্গে দেখা করব বলে কাল রাতে কলকাতায় ফিরিনি। টিকিট কাটোনি তো? দাঁড়াও, আমি কাটছি।
ট্রেনে মুখোমুখি বসলো দুজনে। বসন্ত বলল, প্রতিবারই কলকাতা থেকে আসার সময় ভাবি কোথাও বসে কথা বলবো তোমার সাথে, সুযোগ হয় না। ইস, প্রতিবার বুঝি মনে পড়ে আমার কথা? মনে পড়ে না? তবে এমন পাগলের মতো তোমার খোঁজ নেই কেন? কবে ও বাড়ি থেকে চলে এলে? কিভাবে চাকরির জন্য ছুটোছুটি করলে? এমন কি কত তারিখে চাকরি পেয়েছো তাও বলে দিতে পারি। সত্যি? তবে আসেননি কেন? এতদিন একা একা কষ্ট পেয়েছি। তোমার জন্য ভয়ই হয়েছে লতা। জানি তো কত দ্বিধা দ্বন্দ্ব, আচার বিচারের বাঁধন ছিঁড়ে বেরোতে হচ্ছে তোমাকে। এর মধ্যে আমি এলে। জানেন বসন্তদা, কাল ডিভোর্সের সিদ্ধান্তটা জানিয়ে এসেছি বাবাকে। এখন শুধু মৌকে ভালো করে মানুষ করতে হবে, আর নিজেও প্রাইভেটে পরীক্ষার জন্য তৈরি হব। লেখাপড়াটা করা দরকার। কি হলো, এমন করে কি দেখছেন? ছাগলে মুড়োনো লতাকে? না, দেখছি লতা কেমন করে ডালপালা মেলে একটা সুন্দর গাছ হয়ে চাইছে আকাশের দিকে, ঠিক তোমাদের বাড়ির ওই ফুলে ভরা জারুল গাছটার মতো। লতা বলল, পারবো তো? বসন্ত বলল, নিশ্চয়ই পারবে। এখন তো আমিও থাকবো সব সময় তোমার পাশে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।